ওসমান হাদিকে গুলি, সীমান্তে যেতে ৫টি যানবাহন বদলান ২ সন্দেহভাজন। বিজয়ে অর্জিত হল স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের স্থাপনা, ভাঙচুরের চিহ্ন, সংস্কারে উদ্যোগ নেই। বিরামপুরে নির্ধারিত সময়ের আগে নির্বাচনের প্রচারণা, যুবদল নেতাকে জরিমানা। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিনাজপুরের বিরামপুর উপজেলায় নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো ও ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ায় যুবদলের এক সভায় গিয়ে ৫,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত 10:15টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে পলিপ্রয়াগপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মতবিনিময়ে সভা করে স্থানীয় যুবদল। সভায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা ছিলেন। তবে এ সময় তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে খবর পায় উপজেলা প্রশাসন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিন বিরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মতবিনিময় সভার আয়োজক ও স্থানীয় যুবদল নেতা মানিক হোসেনকে রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ নেই। সেখানে ওঠান বৈঠকের নামে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনী বিধি মেনে প্রচারণা চালানোর জন্য উপস্থিত সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান নাজিয়া নওরিন। পাকিস্তানের অনিবার্য পরাজয়ের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছিল ৭১-এর নভেম্বর থেকেই। মুক্তিযোদ্ধাদের প্রবল বিক্রমে পাকিস্তানি হানাদার সেনারা রণাঙ্গনে বিভিন্ন স্থানে ক্রমেই পিছু হটতে থাকে। মনোবল তলানিতে নেমে গিয়েছিল তাদের। লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি হতোদ্যম সৈনিকদের চাঙ্গা করতে গালগল্পের টনিক সরবরাহ করে যাচ্ছিলেন। অচিরেই চীনা সহায়তা আসছে, বঙ্গোপসাগরে আসছে মার্কিন সপ্তম নৌবহর ইত্যাদি। এটা ছিল পাকিস্তানের মিটমিট করে জ্বলতে থাকা আশার শেষ কুহেলিকা। তবে কোনো ফল হয়নি। পাকিস্তানিরা ৭১-এর ৩ ডিসেম্বর ভারতে বিমান হামলা চালায়। প্রকৃতপক্ষে তখনই তাদের আশার শেষ প্রদীপটিও নিভে যায়। চীন যুদ্ধে অংশ নেয়নি, মার্কিন সপ্তম নৌবহরও বঙ্গোপসাগরের দিকে আর এগোয়নি। পাকিস্তান ভারতে হামলা করার পরপরই ভারত অবিলম্বে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে। যশোর, খুলনা, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চল দ্রুত যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে আসে। পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ ক্ষমতা ধসে পড়ে। শেষ দিকে তারা মরিয়া চেষ্টা করেছিল যুদ্ধবিরতির জন্য। এজন্য ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে ভারতের কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছিল। সে উদ্যোগও সফল হয়নি। যৌথ বাহিনীর ৩ ডিসেম্বর যুদ্ধ শুরুর মাত্র ১৩ দিনের মাথায় পাকিস্তানি বাহিনীর সম্পূর্ণ পরাজয় ঘটে। ঢাকায় তখন পাকিস্তানি সেনাকর্তারা ফুটো বেলুনের মতো চুপসে গেছে। তাদের মধ্যে বিরাজ করছিল গভীর উদ্বেগ আর সমন্বয়হীনতা। চূড়ান্ত পরিণতির জন্য ক্ষণ গণনা করছিল তারা। সেই সময়টি চলে আসে দ্রুতই। যৌথ বাহিনী ১৪ ডিসেম্বর ঢাকার উপকণ্ঠে পৌঁছে যায়। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিয়ে ১৬ ডিসেম্বর সকালে বৈঠক করছিলেন জেনারেল নিয়াজি। এ সময় তার হাতে একটি চিঠি এসে পৌঁছায়। ভারতীয় বাহিনীর মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা নিয়াজিকে সেই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি জানিয়ে দেন, মিরপুর সেতুর কাছে তিনি অপেক্ষা করছেন। নিয়াজি যেন তাকে অভ্যর্থনা করতে তার প্রতিনিধি পাঠান। নিয়াজির সঙ্গে সেই বৈঠকে ছিলেন পূর্ব পাকিস্তানে বেসামরিক প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা মেজর জেনারেল রাও ফারমান আলী, মেজর জেনারেল জামশেদ, রিয়ার অ্যাডমিরাল শরীফ, ব্রিগেডিয়ার বকর সিদ্দিকী, পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা সিদ্দিক সালিক প্রমুখ। তারা ভেবে পাচ্ছিলেন না এত সকালে মেজর জেনারেল নাগরা কেমন করে ঢাকার এত কাছে এলেন। নাগরাকে নিয়ে তার সামরিক গাড়িটি সকাল ৮টা নাগাদই মিরপুরে চলে আসে। বিস্মিত রাও ফারমান আলী নিয়াজির কাছে জানতে চেয়েছিলেন, চিঠিতে কি যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে?
নিয়াজি শুধু নেতিবাচকভাবে মাথা ঝাঁকালেন। নিয়াজি তখন ঢাকা রক্ষার দায়িত্বে থাকা জেনারেল জামশেদের দিকে তাকালেন। জামশেদুর নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ালেন। রাও ফারমান আলী ও অ্যাডমিরাল শরীফ একসঙ্গে বলেন, তাহলে জেনারেল নাগরা যা বলেছেন সেটাই করুন। নিয়াজির হুকুম পেয়ে জামশেদ ছুটলেন নাগরাকে অভ্যর্থনা জানাতে। সিদ্দিক সালিক লিখেছেন, ভারতীয় জেনারেল হাতে গোনা সৈন্য এবং অনেক গর্ব নিয়ে ঢাকায় প্রবেশ করলেন। তখনই কার্যত ঢাকার পতন হয়ে গেল। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। দুপুরের মধ্যেই ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল JFR জ্যাকব আত্মসমর্পণের চুক্তিপত্র সঙ্গে করে ঢাকায় চলে এসেছিলেন। রাও ফারমান আলী ও অ্যাডমিরাল শরীফের ইচ্ছা ছিল না প্রকাশ্যে আত্মসমর্পণের অনুষ্ঠান হোক। তারা নিয়াজিকে পরামর্শও দিয়েছিলেন প্রকাশ্য কোনো অনুষ্ঠানে না যেতে, তবে নিয়াজি তাতে কর্ণপাত করেননি। দুপুরের পর ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরা সস্ত্রীক ঢাকায় উপস্থিত হন। নিয়াজি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। ওদিকে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী বীর বাঙালিরা ততক্ষণে জেলে গিয়েছিলেন বিজয় চূড়ান্ত। হানাদার বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য দেখার জন্য তারা প্রবল আগ্রহ নিয়ে সমাবেত হয়েছিলেন রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। পরন্ত বেলায় অনুষ্ঠিত হল সেই কাঙ্ক্ষিত দৃশ্য। নতমস্তকে এলেন একাদার উদ্ধত জেনারেল নিয়াজি। দলিল স্বাক্ষরের জন্য খুবই সাধারণ একটি টেবিল আনা হয়েছিল পার্শ্ববর্তী ঢাকা ক্লাব থেকে। সেই সাধারণ টেবিলেই স্বাক্ষরিত হল অনন্য সাধারণ ওই চুক্তি। নিয়াজি স্বাক্ষর করে তার পিস্তল তুলে দিলেন জেনারেল অরোরার হাতে। র্যাঙ্ক ব্যাচ খুলে ফেললেন কাঁধ থেকে। আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ বাহিনীর উপপ্রধান গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। সেদিনের ঢাকার পরিবেশ কেমন ছিল তার স্মৃতিচারণা করে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং বিশিষ্ট প্রাবন্ধিক মফিদুল হক প্রথম আলোকে বলেন, তিনি তখন ঢাকাতেই ছিলেন। বললেন, বিজয় যে নিশ্চিত হতে চলেছে তা গত কয়েকদিন থেকেই বোঝা যাচ্ছিল। তবু ওই চূড়ান্ত ক্ষণটির আগে পর্যন্ত মানুষের মনে কিছুটা বোলাচল ছিল। মনে হচ্ছিল পাকিস্তানিরা সহজে হার মানবে না, হয়তো ঢাকায় ভয়ঙ্কর একটা শেষ চূড়ান্ত যুদ্ধ হবে। ৭১-এর ১৬ ডিসেম্বর সকালেও ঢাকার বিভিন্ন এলাকা থেকে কামানের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। পাকিস্তানি জেনারেলরা হম্বিতম্বি করেই যাচ্ছিলেন। এই অবস্থায় সকালের কিছু পর থেকেই ভারতীয় বিমান থেকে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করার জন্য লিফলেট ফেলা শুরু হয়ে যায়। তখন মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যুদ্ধ শেষ হতে চলেছে। তবে শহরের বিভিন্ন এলাকায় গোলাগুলি ও হত্যার ঘটনা সেদিনও ঘটেছিল। মিত্রবাহিনীর সামরিক গাড়িগুলো বেলা ১:৩০টার দিক থেকে ঢাকায় প্রবেশ করতে দেখা যায় বলে জানান মফিদুল হক। জয় বাংলা স্লোগান দিয়ে অনেক মানুষ রাজপথে নেমে আসেন। তারা মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সৈনিকদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে হাত ও বুকে বুক মেলাতে থাকেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছিল, তবে তখন সাংবাদিকদের উপস্থিতি খুব বেশি ছিল না। শহরেও যে লোকজন খুব বেশি ছিল তাও নয়। গোলাগুলি শব্দের কারণে মানুষের মধ্যে ভয় পুরোপুরি কাটছিল না। বিকেলের দিকে পাকিস্তানিদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত হলে মানুষের মন থেকে উদ্বেগ আতঙ্ক কমে যায়। অনেক মানুষ এসেছিলেন রেসকোর্সে আত্মসমর্পণ দেখতে, আর অনেকেই তাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিচ্ছিলেন। এভাবেই সেদিনে বেলা গড়িয়ে নেমে এসেছিল শীতের সন্ধ্যা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের শেষে অনেক রক্ত, অগণিত আত্মদানের বিপুল মূল্যে অর্জিত হল বিজয়। জন্ম নিল বাংলাদেশ নামে নতুন এক স্বাধীন রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ভাঙচুরের ১ বছর পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। সেগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। গাজীপুর শহরের রেললাইনের পশ্চিম পাশে মুক্তমঞ্চে নির্মিত সশস্ত্র প্রতিরোধ স্থাপনাও পড়ে আছে ভাঙাচোরা অবস্থায়। মাদারীপুর পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানের ভাঙা মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ভাস্কর্য সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্যমতে এ পর্যন্ত প্রায় ৩৫ জেলা থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির তথ্য এসেছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ছাড়াও দেশের ৩৩টি মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট স্থাপনা ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে জাদুঘর, স্মৃতিসৌধ ও বৌদ্ধভূমি। গত বছরের ২০ অগস্ট প্রথম আলোয় সারা দেশে ১,৫০০ ভাস্কর্য ও মিউরাল ভাঙচুর শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রথম আলোর প্রতিনিধিরা খোঁজ নিয়ে ৫ থেকে ১৪ অগস্টের মধ্যে ৫৯টি জেলায় ১,৪৯৪টি ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য অর্থাৎ সিরামিক বা টেরাকোটা দিয়ে দেওয়ালে খোদাই করে ফুটিয়ে তোলা অবয়ব,
মিউরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলার তথ্য পেয়েছেন। বেশিরভাগ ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে ৫, ৬ ও ৭ অগস্ট। এসব ভাস্কর্য ও মিউরালের বেশিরভাগই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। এসব সংস্কারে কত টাকা লাগতে পারে তাও জানাতে পারেনি, তবে মন্ত্রণালয় বলছে তাদের এত টাকা নেই। ক্ষয়ক্ষতির হিসাব পাওয়ার পর সংস্কারের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চাওয়া হবে। বিভিন্ন জেলা থেকে তথ্য আসছে, চূড়ান্ত করতে সময় লাগবে। মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকী আজম মনে করেন মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে নতুন করে সাজানো উচিত। তিনি প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে সময় নেই, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশের মানচিত্র, নদী, মুক্তিযুদ্ধে ১১টি সেক্টর নতুন করে সাজাতে হবে, যেখানে ইতিহাস বিকৃতি হবে না। মুক্তিযুদ্ধ স্থাপনায় যারা হামলা করেছে তাদের নামে কোথাও কোনো মামলা হওয়ার কথা জানা যায়নি। উপদেষ্টা ফারুকী আজম বলেন, মামলা করার পরিবেশ তখন ছিল না, এখন দেরি হয়ে গেছে। তবে কেউ যদি মামলা করতে চায়, সরকার সহযোগিতা করবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্যমতে এ পর্যন্ত প্রায় ৩৫ জেলা থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির তথ্য এসেছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ছাড়াও দেশের ৩৩টি মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট স্থাপনা ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে জাদুঘর, স্মৃতিসৌধ ও বৌদ্ধভূমি। মেহেরপুর স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, গত বছরের ৫ অগাস্ট বিকেল ও সন্ধ্যায় ২ দফায় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যেখানে শপথ নিয়েছিল, সেখানে নির্মিত হয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। গত রোববার সরেজমিনে দেখা যায়, কোনো ভাস্কর্যের মাথা নেই, কোনোটি খণ্ডিত অবস্থায় পড়ে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আদলে নির্মিত ভাস্কর্যটির কিছুই অবশিষ্ট নেই। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ যুদ্ধ ও শরণার্থীদের দুর্ভোগ তুলে ধরা শিল্পকর্মগুলোর অনেকগুলোই এখন চেনার উপায় নেই। এখানে সেখানে পড়ে আছে পানির বোতল, পরিত্যক্ত পলিথিন। মামলা করার পরিবেশ তখন ছিল না, এখন দেরি হয়ে গেছে। তবে কেউ যদি মামলা করতে চায়, সরকার সহযোগিতা করবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্যমতে ১৭ এপ্রিল জাতীয় ৪ নেতাকে গার্ড অফ অনার দেওয়ার ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী আনসার সদস্যদের একজন মোহাম্মদ আজিমউদ্দিন শেখ। তিনি প্রথম আলোকে বলেন, মুজিবনগরে আঘাত মানে স্বাধীনতাকে আঘাত করা। ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা রুখতে সরকারকে কঠোরভাবে এগোতে হবে। মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপ-উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, যে জায়গা থেকে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু, সেখানে যদি এমন অবস্থা থাকে, তবে নতুন প্রজন্ম কি শিখবে? তিনি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। মেহেরপুর সরকারি পুনর্গঠন অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দিন জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছে। ভাঙচুর হওয়া ছোট বড় প্রায় ৪০০টি ভাস্কর্য পুনর্নির্মাণের জন্য একটি সমীক্ষা প্রতিবেদন পাঠানো হয়েছে। এখনও বরাদ্দ দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানান মেহেরপুর জেলা প্রশাসক সৈয়দ এনামুল কাবির। গাজীপুর শহরের জয়দেবপুর রেললাইনের পশ্চিম পাশে মুক্তমঞ্চে নির্মিত সশস্ত্র প্রতিরোধ স্থাপনাটি গত বছর ৫ অগস্ট বিকেলের দিকে ভেঙে ফেলা হয়। ১৩ ফুট উচ্চতার ৯টি ভাস্কর্যের প্রতিটির হাঁটু পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। সামনের দিক থেকে এখন আর কোনো ভাস্কর্যের অবয়ব দৃশ্যমান নয়। বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ১,৭৭,০০,০০০ টাকা ব্যয়ে ভাস্কর্যটি নির্মাণ করে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভাস্কর কুয়াশা বিন্দু নির্মিত এই ভাস্কর্য উদ্বোধনের আগেই ভেঙে ফেলা হয়। গত রোববার সকালে সরেজমিনে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনের কারণে সামনে থেকে দেখে বোঝার উপায় নেই সেখানে কোনো ভাস্কর্য ছিল। পেছন দিক থেকে ভাস্কর্যের ভাঙা অংশ দেখা যায়। নিচে ময়লা আবর্জনার স্তূপ জমে আছে। সবজি বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, এটি ছাত্রদের আন্দোলনের সময় ভেঙে ফেলা হয়েছে। এরপর থেকে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। নতুন করে ভাস্কর্য নির্মাণ করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করার কথা জানিয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ২৬ মার্চের স্বাধীনতার পেছনে গাজীপুরবাসীর এই রক্তঝরা প্রতিরোধী বাঙালিকে যুদ্ধের সাহস জুগিয়েছিল। সেই স্মৃতি রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাই আজ সবচেয়ে বড় আশঙ্কা। সশস্ত্র প্রতিরোধ ভাস্কর্যের ভাস্কর কুয়াশা বিন্দু বলেন, দীর্ঘ সময় পরিশ্রম ও সাধনা করে ভাস্কর্যটি তৈরি করেছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে সেটি ভেঙে ফেলা হয়। এ দৃশ্য দেখার পর থেকে এখনও আমি স্বাভাবিক হতে পারিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ আলাম হোসেন বলেন, আমি নতুন এসেছি, তাই ভাস্কর্যগুলো বিষয়ে খুব একটা তথ্য আমার কাছে নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখব। মাদারীপুরের শিবচরে সরেজমিনে দেখা গেছে, শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামের সামনে নির্মিত প্রবাহমান ৭১ ভাস্কর্যটি ভাঙা অবস্থায় পড়ে আছে। উপজেলা পরিষদের সামনের মুক্ত বাংলা, উপজেলার প্রবেশমুখী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, কলেজ মোড়ের এলাকার স্বাধীনতা চত্বরসহ অন্তত ৫টি স্থানের মুক্তিযুদ্ধ ভাস্কর্যগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এছাড়া মাদারীপুর পৌর শহরের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে ও লেকপাড়ে ভাঙচুর করা নির্মাণাধীন ভাস্কর্য পরিত্যক্ত অবস্থায় আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বীর মুক্তিযোদ্ধারা ভাঙা ভাস্কর্যগুলো সংস্কারের দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান প্রথম আলোকে বলেন, বিষয়টি খুবই সেন্সিটিভ, অর্থাৎ স্পর্শকাতর। উপজেলা চত্বরে যে দৃষ্টিনন্দন ভাস্কর্যটি ছিল সেটি আবার দাঁড় করানো সম্ভব নয়। অপসারণ করে নতুন কিছু করা যেতে পারে। দ্রুত সংস্কার করতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের ৬৪ জেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়। এছাড়া প্রতিটি উপজেলায় আলাদা করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়। গত বছরের ৫ অগস্ট ও এর পরের কয়েকদিন বিভিন্ন জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও ভাঙচুর চালানো হয়। তবে কতটি জেলা ও উপজেলা ভাঙচুর হয় এখনও জানা যায়নি। কতটি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে গত বছরের সেপ্টেম্বরে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, যেসব মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আয় বেশি তারা ৪০% অর্থ ভবনের রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করতে পারবে। সে নির্দেশনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সীতাকুণ্ড সহ কয়েকটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কার করেছে। আর যারা নিজেদের টাকায় কমপ্লেক্স সংস্কার করতে পারবে না, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কত টাকা ও কত টাকার প্রয়োজন তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে, সব ক্ষয়ক্ষতির তথ্য পাওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চাওয়া হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রথম আলোকে বলেন, মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের কোনো সংঘাত নেই। তবু ৫ অগস্টের দিন ও পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নকে আক্রমণ করেছে একটি চক্র। মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্ন ভাঙচুর করা মানে হচ্ছে ইতিহাসকে পাদদলিত করা। মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট স্থাপনা ভাঙচুরের বিষয়টিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল। উল্লেখ করে মফিদুল হক বলেন, এখনও সময় আছে। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর, এই দুটি স্থাপনাকে প্রতীকীভাবে নিয়ে অবিলম্বে সংস্কার করতে হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য মুক্তিযুদ্ধ চিহ্নকে দ্রুত সংস্কার করতে হবে। লাস্ট প্যারাগ্রাফে যাওয়ার আগে নতুন একটা প্যারাগ্রাফ দেব। এই প্যারাগ্রাফটি কেটে দিতে পারেন যদি প্রয়োজন না হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, এখানে সেখানে পড়ে আছে পানির বোতল, পরিত্যক্ত পলিথিন। মামলা করার পরিবেশ তখন ছিল না, এখন দেরি হয়ে গেছে। তবে কেউ যদি মামলা করতে চায়, সরকার সহযোগিতা করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম মুক্তিযুদ্ধকালে ১৭ এপ্রিল জাতীয় ৪ নেতাকে গার্ড অফ অনার দেবার ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী আনসার সদস্যদের একজন মোহাম্মদ আজিমউদ্দিন শেখ। তিনি প্রথম আলোকে বলেন, মুজিবনগরে আঘাত মানে স্বাধীনতাকে আঘাত করা। ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা রুখতে সরকারকে কঠোরভাবে এগোতে হবে। মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপ-উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, যে জায়গা থেকে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু, সেখানে যদি এমন অবস্থা থাকে তবে নতুন প্রজন্ম কি শিখবে? তিনি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। মেহেরপুর সরকারি পুনর্গঠন অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দিন জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছে। ভাঙচুর হওয়া ছোট বড় প্রায় ৪০০টি ভাস্কর্য পুনর্নির্মাণের জন্য একটি সমীক্ষা প্রতিবেদন পাঠানো হয়েছে। এখনও বরাদ্দ দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানান মেহেরপুর জেলা প্রশাসক সৈয়দ এনামুল কাবির। গাজীপুর শহরের জয়দেবপুর রেললাইনের পশ্চিম পাশে মুক্তমঞ্চে নির্মিত সশস্ত্র প্রতিরোধ স্থাপনাটি গত বছর ৫ অগস্ট বিকেলের দিকে ভেঙে ফেলা হয়। ১৩ ফুট উচ্চতার ৯টি ভাস্কর্যের প্রতিটির হাঁটু পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। সামনের দিক থেকে এখন আর কোনো ভাস্কর্যের অবয়ব দৃশ্যমান নয়। বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয়
শরীফ ওসমান বিন হাদির উপর হামলায় জড়িত দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ঢাকা থেকে বাংলাদেশ ভারতের সীমান্তে যেতে ৫ দফা যানবাহন বদলান। তারা মোটরসাইকেলের নিবন্ধন নম্বর প্লেট বদলে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিলেন, পাশাপাশি ফেলে দিয়েছিলেন মুঠোফোন ও সিম। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রের দাবি, দুই সন্দেহভাজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ডিবিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, হত্যাচেষ্টার পরিকল্পনা ও অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। সেখান থেকে ৩ জন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যান। রাত ২:৩০টার ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে ঢুকে পড়েন। পুলিশ বলছে, ফয়সল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আলমগীর যুবলীগের রাজনীতি করতেন। হাদির ওপর হামলার ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন শামিয়া, শালক ওয়াহিদ আহমেদ সিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান এবং ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তার অভিযোগে সঞ্জয় চিসিম ও সিমিরন দিও। এর মধ্যে গতকাল শামিয়া, সিপু ও মারিয়ার ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্র বলছে, চালক জানিয়েছেন, আমিনবাজারে ফয়সাল ও আলমগীরের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন একটি তরুণী, ফয়সালের বান্ধবী মারিয়া। আমিনবাজারেই ফয়সাল ও আলমগীর মুঠোফোন ও সিম ফেলে দেন। সূত্রের দাবি, আমিনবাজার থেকে কালামপুর হয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক ধরে ময়মনসিংহে যান ফয়সাল ও আলমগীর। ময়মনসিংহে একটি সেতু এলাকা থেকে আরেকটি গাড়ি নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে ৩ জন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যান। রাত ২:৩০টার ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে ঢুকে পড়েন। এদিকে গতকাল সকালে ময়মনসিংহের ৩৯ বিজিবি সেক্টর সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেন, হাদিকে গুলি করার সঙ্গে জড়িতরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন তারা। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরিবর্তন করা নম্বর প্লেট ও আসল নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। এখন মোটরসাইকেলের প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ। এদিকে মোটরসাইকেল মালিক সন্দেহে র্যাবের হাতে গ্রেপ্তার আব্দুল হান্নান রোববার আদালতে বলেছিলেন, তাকে মোটরসাইকেলের বিক্রয় কেন্দ্রে নিয়ে গেলেই সব সত্য বেরিয়ে আসবে। তিনি অনেক আগে মোটরসাইকেল বিক্রি করে দিয়েছেন।